অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদারের নির্দেশ বিজিবি মহাপরিচালকের। ঢুকে পড়াদের সময় মতো ফেরত পাঠানো হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ভারত সীমান্তে 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস চালুর কথা ভাবছে বিজিবি বিএসএফ। মানুষের ভোগান্তি কমার পাশাপাশি সহজ হবে সীমান্ত ব্যবস্থাপনা। জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে স্থানীয় রাজনীতি। মনোনয়ন পেতে কেন্দ্রে তৎপর বিভিন্ন দলের নেতারা। পাবনার ঈশ্বরদীতে গুলিতে 4 জন নিহত। র্যাবের দাবি ডাকাত দলের সদস্য মারা গেছে বন্দুকযুদ্ধে। ফরিদপুরের সংঘর্ষে 2 জনের মৃত্যু। এবং নাটোরে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 5 জনের মৃত্যু। দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 3 জন নিহত, আহত অন্তত 7। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি আসাদ আজিম। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অবস্থানকারী 40 দালালের সহযোগিতায় রোহিঙ্গারা অবাধে বাংলাদেশে প্রবেশ করছে। এর মধ্যে 25 জন বাংলাদেশি আর বাকিরা মিয়ানমারের নাগরিক বলে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অবাধে রোহিঙ্গা অনুপ্রবেশ পর্যটন শহর কক্সবাজারের সৌন্দর্য বিনষ্ট সহ অপরাধ কর্মকাণ্ড বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় রিপোর্ট কমলদের। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ অংশে 54 কিলোমিটার এবং উখিয়া অংশে প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির কড়া নজরদারি। কিন্তু এর মাঝে স্থানীয় বিভিন্ন শরণার্থী ক্যাম্পের অধিকাংশ ঘরে আশ্রয় নিয়েছে গত কয়েকদিনে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। অনুসন্ধানে জানা গেছে বাংলাদেশের দিকে আসা প্রতিটি রোহিঙ্গাকে দালালরা 15,000 টাকার বিনিময়ে মিয়ানমার থেকে নৌকায় তুলে নেয়। এরপর রাতের অন্ধকারে সুযোগ বুঝে নামিয়ে দেয় বাংলাদেশ সীমান্তে। তবে নৌকা থেকে নামার সময় দালালদের আবারও 1,000 টাকা করে দিতে হয় বলে জানিয়েছে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা। 15,000 টাকা দিয়ে দেওয়ার কাছে এড়িয়ে দেওয়ার মাথা গানা 1,000 টাকা দিয়ে দিই তোর ফোরা দিকে তো বাদে গিয়াতে আগরের বার মানুষের ফোন টিকা জাপ দিয়ে রাগি টিয়া না আর তো বাপ কাটি ফেলাই বাদে মাছ সাজাত করে দিলা টিয়া মশালের বর্মা 15,000 টাকা তুলিয়ে আর আনতু নট তুলিয়ে গাড়ির সাইড মা তুলি দিয়ে গাড়িওয়ালার 500 টাকা দিই আর তুলাম দিই। এই অবস্থায় রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে দালালদের অনুসন্ধানে নেমে প্রশাসন 40 জনকে শনাক্ত করেছে। এদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি শরণার্থী ক্যাম্পে আগে থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও আছে। এছাড়া সীমান্তের ওপারে মিয়ানমারের নাগরিকও রয়েছে। তাদের কাজে হলো যে বর্তমান যে পরিস্থিতিতে এই পরিস্থিতিতে মিয়ানমার থেকে যে সমস্ত লোকজন নিয়ে আসতেছে তাদেরকে বিভিন্নভাবে তাদের থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে অনুপ্রবেশের সুযোগ করে দেওয়া। তারা যাতে সহযোগিতা করতে না পারে এবং আমাদের যে সরকারি কাজ সেই সরকারি কাজ যাতে স্বাভাবিক গতিতে চলে সেজন্য ওই সকল ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছে। রোহিঙ্গারা অবাধে আসতে থাকলে পর্যটন শহর কক্সবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকে। আমাদের মার্কেটের উপর দৈনন্দিন যে জিনিসপত্র আছে এই চাহিদার উপর যে ব্যাপক প্রভাব পড়বে তাদের কারণে সবচাইতে বেশি প্রভাব আমাদের উচ্ছৃঙ্খলতা বেড়ে যাবে। আমাদের পরিবেশ নষ্টের সাথে সাথে চুরি ডাকাতি সন্ত্রাসী ওইটা বেড়ে যাবে। সবশেষ বৃহস্পতিবার টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে 6 জন দালালকে আটকের পর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে বুধবার উখিয়া থেকেও 4 দালালকে আটক করা হয়েছিল। অনেকটা উভয় সংকটে পড়েছেন রোহিঙ্গারা। নির্দেশে শাসকের অমানসিক নির্যাতন, সেই নির্যাতনে টিকতে না পেরে মানবিক বিপর্যয়ের কবলে পড়ে তারা যখন বাংলাদেশমুখী তখন তাদেরকে পড়তে হচ্ছে অমানবিক দালালদের খপ্পরে। নির্দেশে বসত ভিটে খুঁয়ে অবশিষ্ট যা ছিল তাই নিয়ে তারা যখন বাংলাদেশে আসছে আর এসব দালালাই তার সবকিছুই কেড়ে নিচ্ছে। টেকনাফের নেটং থেকে কমল দে, সময় সংবাদ। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টহল জোরদারের কথা জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। দুপুরে সীমান্ত এলাকা পরিদর্শন শেষে কক্সবাজারের টেকনাফ বন্দরে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এর আগে বিজিবি মহাপরিচালক টেকনাফের শাহপরী দ্বীপ, উখিয়া, ঘুমধুম, দমদমিয়া, জিমংখালের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। তিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার নির্মাণ ও সার্ভে যন্ত্র স্থাপন করা হবে। বিভিন্ন সময় হচ্ছে আপনারা বিভিন্ন সময় বলেছে আমার
আমরা চিন্তা করছি যে এফেক্টিভলি কিভাবে বর্ডারটাকে মডার্ন বর্ডার ম্যানেজমেন্টটা কিভাবে করা যায়। আমরা কাঁটাতারে চিন্তা করছি, আমরা টাওয়ারে চিন্তা করছি, আমরা সার্ভে ইকুইপমেন্ট বসানোর চিন্তা করছি। যদিও অবৈধভাবে বা লিগ্যাল ভাবে না আসে, সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো রিস্ক থেকে যায়, আমাদের অনেকগুলো সমস্যা থেকে যায় বর্ডারে। সেই জন্য আমরা বর্ডারে আমাদের টহল বৃদ্ধি করেছি, যাতে এই যে ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে সেই ক্রাইসিসে কেউ যেন কোনো রকম সুযোগ না নিতে পারে। বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক কলেজের এক আলোচনা সভায় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যতদিন সম্ভব রোহিঙ্গাদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে, পরবর্তীতে ফেরত নিতে মিয়ানমার সরকারকে আহ্বান জানানো হবে। তারা তো মানুষ, তারা আমাদের এখানে আমরা যতদিন তাদের রাখতে পারবো রাখবো, তারপরে তাদেরকে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য আমরা মায়ানমারের কাছে আমরা করব, জানাবো, এবং তারা নিশ্চয়ই এটার ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ ভারত সীমান্তে বসবাসকারীদের জন্য 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস চালুর পক্ষে বিজিবি ও বিএসএফ দুদেশের সীমান্তরক্ষী বাহিনী মনে করে এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে, পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা সহজ হবে, চোরাচালান দমন সহ অন্যান্য অপরাধও নিয়ন্ত্রণ করা যাবে। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত সরেজমিনে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক, ছবি তুলেছেন মোহাম্মদ সেলিম আহমেদ। আমার পেছনে যে পিলারটি দেখতে পাচ্ছেন সেটি বাংলাদেশ এবং ভারত সীমান্তের 1 নম্বর মেইন পিলার। এই পিলারকে কেন্দ্র করেই রয়েছে দুপাশের মানুষেরই অনেক আনন্দ, বেদনা আর সম্প্রীতির মানবিক গল্প। সত্তরোর্ধ্ব বাংলাদেশি কৃষক জম্মাদ আলী গাজীও সেই সব অগণিত গল্পের একটি চরিত্র। 20 বছর ধরে স্ত্রী আর 40 বছর ধরে সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন তিনি। তার জন্য বাড়ির উঠোনের মাঝ বরাবর গেড়ে বসা ভাগের পিলারকে দায়ী মনে করেন জম্মাদ আলী। পিলার দেখে তখন বয়স 10, ওই ছেলেকে ধরা 40 বছর দেখিনি, আর স্ত্রীকে 20 বছর। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ব্যবস্থাপনায় 1 নম্বর মেইন পিলারের বাংলাদেশ পাশের হারোদ্দা ও ভারতের পাশের পদ্ম শাখরা গ্রামের আরো অনেকের সঙ্গে কথা হয়। তারা জানালেন তাদের অম্লমধুর অভিজ্ঞতার কথা। এইখানে হারোদ্দা যে মসজিদ আছে, এখানে যে মুসলমান ভাইরা বাস করেন, এদের মসজিদ পেতে গেলে আমাদের পানিতারে এখান থেকে 3 কিলোমিটার দূরে যেতে হয় জুমার নামাজের জন্য। কিন্তু আমার ইন্ডিয়ান কোনো ফৌজি কোনোদিন বাধা সৃষ্টি করেননি। আমার বোনের বাড়ি হারোদ্দা, এখান থেকে আর 1 কিলোমিটার দূরে, এই দেখা যায় আর কি, কিন্তু আমি এখন যেতে পারি না। কৈজুড়ি জিপির মধ্যে গাবটা টাবটা, যেমন আমাদের পানীয় জলের ব্যবস্থা আছে যেগুলো গভীর নলকূপ, সে ওদের অসুবিধা হলে ওরা তখন এখান থেকে নিয়ে যায়। বিএসএফ এর পানিতার বিওপির প্রধান জানালেন, সাধারণ মানুষের ক্ষেত্রে আইনের কড়াকড়ির চাইতে মানবিক দিকটির প্রতি তারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আপনি এখানে আছেন, দাঁড়িয়ে আছেন যে জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশে আর কি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়া। 2 ফুটের গ্যাপটার ভিতরে ভারতীয় লোক এবং বাংলাদেশের লোক, তারা তাদের কিছু একটা যদি জিনিস আদান প্রদান করতে চায় আর কি, তারা অনায়াসে করে নিতে পারে আর কি। বিএসএফ এর দেয়া গত 3 বছরের এই পরিসংখ্যান বলছে প্রতি বছরই দুদেশ থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। 2014 সালের শুরু থেকে এবছর 10 নভেম্বর পর্যন্ত 3690 জন ভারতীয় এবং 10,536 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ। জানা গেল এদের মধ্যে বেশিরভাগই নিত্যদিনের প্রয়োজন মেটাতে কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে গিয়ে বাধ্য হয়ে সীমান্ত পাড়ি দিয়েছিলেন। বিএসএফ এর এই কর্মকর্তা মনে করেন 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস দিয়ে এই ধরনের মানুষের আসা যাওয়াকে বৈধতা দেয়া হলে তা দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাজকেও সহজ করে দেবে। I think it's a very good idea. Emphasis from government side, it will be a great help for at least for the it may or may not be helpful for anybody, but it will be definitely will be a great help to the border guarding forces. বর্তমানে মিয়ানমারের সঙ্গে সংক্ষিপ্ত বর্ডার পাস চালু আছে জানিয়ে বিজিবি মহাপরিচালকও এক্ষেত্রে তার ইতিবাচক মনোভাবের কথা জানালেন। সংক্ষিপ্ত বর্ডার পাস দেওয়া যেতে পারে, পৃথিবীর অন্য জায়গায় চালু আছে। আমার মনে হয় এটা যদি ওই সিকিউরিটি ফোর্স ফিল করে, জনগণ ফিল করে, আমরা সিকিউরিটি ফোর্স যখন মিটিং করি এটা এই পয়েন্টে আসলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাতে পারি, সেই অনুসারে সরকার বিবেচনা করতে পারে। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে সীমান্তের অনেক সমস্যাই সহজে সমাধান করা সম্ভব বলেও মনে করেন বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তারা। ওমর ফারুক, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। প্রচার প্রচারণা শুরু না হলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো নগরীতে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া এই নির্বাচনে দল নাকি ব্যক্তি গুরুত্ব পাবে, এই নিয়ে এখন জল্পনা কল্পনা।
এদিকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা শেষে মেয়র পদে 9টি, 176টি সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 38টি মনোনয়নপত্র জমা পড়েছে। এগুলো যাচাই বাছাই হবে 26 ও 27 নভেম্বর, আর প্রত্যাহার করা যাবে 4 ডিসেম্বর পর্যন্ত। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 5 ডিসেম্বর। 22 ডিসেম্বর হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সার্বিক পরিবেশ শান্ত থাকবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের। দলের চাইতে মার্কার চাইতে ব্যক্তি উন্নয়ন এই জিনিসটা প্রাধান্য বেশি রাখবে আর কি। স্থানীয় সরকার নির্বাচনে না ব্যক্তি হিসেবে দেওয়া উচিত, কিভাবে কাজ করবে এখানে প্রতীক গুরুত্ব পাওয়া ঠিক হবে। বিএনপি যেহেতু শেষ পর্যন্ত একজন তাদের প্রতিনিধি এখানে দিয়েছে, আর মূল প্রতিদ্বন্দ্বিতা বিশেষ করে মেয়র পদে ধানের শীষ নৌকা 2টা প্রতিদ্বন্দ্বিতা করতেছে, সেক্ষেত্রে একটা গণতান্ত্রিক পরিবেশ এবং উভয় পক্ষই তাদের ভোট দেওয়ার সুযোগটা এখানে চলে আসছে। জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে জোর তৎপরতা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনের হাওয়া বইছে ময়মনসিংহেও। প্রার্থিতা নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছেন আওয়ামী লীগ ও জাসদের নেতারা। এই নির্বাচন নিয়ে জেলার অন্য দলগুলোর কোনো তৎপরতা নেই। ভোটাররা বলছেন দেখে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। আগামী 28 ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে ময়মনসিংহের আওয়ামী লীগ নেতারা জোর তৎপরতা চালাচ্ছেন। মনোনয়ন নিশ্চিত করতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারা। বর্তমান জেলা পরিষদের প্রশাসক সহ বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রে আবেদন করেছেন। অতীত কর্মকাণ্ড এবং বর্তমান কর্মকাণ্ড সবকিছু বিবেচনা করে ইনশাআল্লাহ আমি আশা করি মনোনয়ন বোর্ড আমাকে নমিনেশন দিবেন। ত্যাগ তিতিক্ষা কষ্ট বিবেচনা করে আমি আশা করি আমার দলের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। দলীয় কর্মকাণ্ডের সাথে যে জড়িত ছিলাম সেই ফসল হিসাবে আমি সাংঘাতিকভাবে আশাবাদী চেয়ারম্যান পদে আমি মনোনয়ন পাব। নির্বাচন নিয়ে জেলায় অন্য দলগুলোর কোনো তৎপরতা না থাকলেও চেয়ারম্যান পদে 14 দলের শরিক জাসদের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন। 14 দলগতভাবে বসলে 14 দলের একজন প্রার্থী হবে, আর যদি 14 দলগতভাবে না হয় তাহলে আমি দলীয়ভাবে জাসদ প্রার্থী দিবে একজনকে। 24টি বছর আমি কাটিয়েছি স্থানীয় সরকারের উন্নয়নের জন্য, আর সেই কারণেই আমি আশা করি যে আমার দল এবং 14 দল থেকেও আমাকে মনোনয়ন দেওয়া হবে। এদিকে ভোটাররা বলছেন দেখে শুনে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। জেলা পরিষদের নির্বাচনে আমরা চাইব যে একজন যোগ্য ব্যক্তি নির্বাচিত হোক। প্রার্থীর যোগ্যতা দেখেই আমরা ভোট দেব। আমরা যেহেতু সমাজের সচেতন মানুষের অংশ, আমরা এটা আলোচনার মাধ্যমে আমরা আমাদের ভোটগুলো প্রয়োগ করব। জেলা পরিষদের একজন চেয়ারম্যান, 15 জন সাধারণ সদস্য এবং 5 জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত করতে ভোট দেবেন জেলার পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের 2072 জন জনপ্রতিনিধি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলার সময় আরো থাকছে। আইনে বিশেষ ক্ষেত্রে বাল্যবিবাহের সুযোগ রাখায় নারী নেত্রী ও মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনা। নারী নির্যাতনের ঘটনা বাড়বে বলে শঙ্কা। পাবনায় গুলিবিদ্ধ হয়ে 4 জন নিহত হয়েছে। র্যাবের দাবি এরা ডাকাত দলের সদস্য, মারা গেছে বন্দুকযুদ্ধে। গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে আরো 5 জনকে। র্যাব জানায় ভোরে ঈশ্বরদীর জয়নগর এলাকায় বাদশাহ রাইস এজেন্সিতে 2টি ট্রাক নিয়ে একটি সংঘবদ্ধ চক্র ডাকাতি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে 3 জন গুলিবিদ্ধ হয়। পরে চাল বোঝাই একটি ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে র্যাব। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে 2 জন নিহত এবং আরো 3 জন আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় আহত 6 জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো 2 জনের মৃত্যু হয়। এদিকে ফরিদপুরে 2 জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি নিহতরা ডাকাত দলের সদস্য এবং দুপক্ষের সংঘর্ষে মারা গেছে। গত রাত 3টার দিকে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, রায়পুরা ইউনিয়নের ছকুরিকান্দি এলাকার একটি ইট ভাটায় গোলাগুলির শব্দ শুনে অভিযান চালায় টহল পুলিশের একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও ঘটনাস্থলে 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ওয়ান শুটার গান ও রামদা উদ্ধার করা হয়। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বিশেষ প্রেক্ষাপটে আদালতের নির্দেশনা এবং বাবা মার সম্মতিতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের সুযোগ রেখে বাল্যবিবাহ নিরোধ আইন 2016 অনুমোদনের তীব্র সমালোচনা করেছেন নারী নেত্রী ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, যে কারণ দেখিয়ে এই বিশেষ শব্দটি যোগ করা হচ্ছে তাতে বাড়বে নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের পার পেয়ে যাবার সুযোগ। সেলিয়া সুলতানার রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2015 সালে মাত্র 23% নারী তার নির্যাতনের কথা প্রকাশ করে, যার মধ্যে মাত্র 3% নারী আইনের সহায়তার জন্য যোগাযোগ করেন। বাকি যে 77% নারী নির্যাতনের ঘটনা ঘটছে তা থেকে যায় আড়ালেই, যার অন্যতম কারণ পারিবারিক ও সামাজিক কাঠামোয় নারীর নিরাপত্তার অভাব। এর ফলে অনেক কিশোরীকেই বয়স বাড়িয়ে 18-র আগেই বসতে হয় বিয়ের পিঁড়িতে। একদিকে বাল্যবিবাহ ঠেকানোয় সরকার ব্যর্থ হচ্ছে, তার উপর সদ্য মন্ত্রিসভায় অনুমোদিত বাল্যবিবাহ নিরোধ আইন 2016-তে বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্ক কোনো নারীর সর্বোত্তম স্বার্থ রক্ষায় আদালতের নির্দেশক্রমে বাবা মার সমর্থনে বিয়ে হলে এ আইনের অধীনে অপরাধ হবে না বলেও কোনো বয়সসীমা না রেখেই অনুমোদন দেয়া হয়। তবে এ আইনের সমালোচনা করেন নারী নেত্রীরা। 18 বছরের বিয়ে বন্ধ করে দিতে পারবো? নিঃসন্দেহে সমাজে আরো অনেক ধরনের জটিলতা থাকবে। সেই জটিলতাগুলো যেমন একটা মেয়ে বিয়ের আগেই যদি সে প্রেগনেন্ট হয়ে যায়, কারণ আমরা তো 18 বছরের নিচের মেয়েদেরকে তো তাদের ছেলের বন্ধুদের সাথে মিশাটা বন্ধ করে দিতে পারবো না। উনি একটা অশ্লীল যুক্তি দিয়েছেন, আমি খুবই দুঃখিত এবং এটা আমাদের দুর্ভাগ্য যে নারী এবং কন্যাদের দায়িত্বে যে মন্ত্রণালয় তারা এইভাবে চিন্তা করেন। মানবাধিকার কর্মীরা মনে করেন এমন আইন সংবিধান বিরোধী। পাশাপাশি বাল্যবিবাহকে বিশেষ ক্ষেত্রে বৈধতা দেওয়ার সুযোগে বাড়বে নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের পার পাবার সংখ্যাও। যে অন্যায়টা নারীর উপর চাপিয়ে দেওয়া থাকে সেটা হলো এটাই যে তোমার উপরে যদি কোনো কিছু হয় সেটার জন্য তুমি দায়ী। যদি তারা ধর্ষণেরও শিকার হয় তাহলে কি যে ধর্ষক তার সঙ্গে বিয়ে দিয়ে দিবে, নাকি ধর্ষণ হয়েছে বলে যেমন তেমন করে যে কোনো পাত্র খুঁজে তার সঙ্গে বিয়ে দিয়ে দিবে? সেই সমাধানটা কি আমরা গ্রহণ করতে পারি না। তাদের এই যুক্তি এগুলো হচ্ছে খোড়া যুক্তি, যেটা যুক্তি অভাবের জন্য, যেটা যুক্তি নিরাপত্তাহীনতার জন্য। তারা বলেন সংযুক্ত বিশেষ এই ধারাটি বাদ দেয়া না হলে হুমকির মুখে পড়বে নারীর সামগ্রিক অধিকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুর ও বাগেরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট। বক্তারা নারী নির্যাতন প্রশ্নে জিরো টলারেন্স নীতি অবলম্বন সহ 5 দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। বাগেরহাট প্রেস ক্লাবের সামনে একই সংগঠনের আয়োজনে মানববন্ধন হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আইন কঠোর হলেও সারা দেশেই বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। পাশাপাশি সুষ্ঠু তদন্তের অভাবে বেশিরভাগ নির্যাতিতই পাচ্ছেন না বিচার। অন্যদিকে নানা স্বার্থে এই আইনের অপপ্রয়োগও করছেন অনেকে। এই কারণে ধ্বংস হচ্ছে অনেক পরিবার। সংশ্লিষ্টরা বলছেন, নিজেদের স্বার্থেই আইনকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। বিথি হকের রিপোর্ট। কত বড় বেয়াদব মার এটাকে, তখন বলার সাথে সাথে সে আমাকে একটা চড় মারলো। শারীরিক নির্যাতনের চাইতে আমার কাছে মানসিকটাই বেশি প্রাধান্য পায়। আমি ওদের বলতাম যে আমি পড়ে গেছিলাম, আমি বালতির সাথে ধাক্কা খাইছি, কিংবা আমি ফ্লোরে পড়ে গেছি, কিংবা দরজার সাথে ধাক্কা খাইছি। আমি সবসময় কিছু না কিছু আমার একটা বানিয়ে বলা লাগতো। আমার আসলে কিছু। আমাদের চারপাশে নির্যাতিত এমন নারীর সংখ্যাই অনেক। সরকারি জরিপে 87% নারী কোনো না কোনো সময় নির্যাতনের শিকার হন। ঘরে বা বাইরে শারীরিক মানসিক নির্যাতনের শিকার এই নারীরা লোকলজ্জার ভয়ে চিকিৎসা ও আইনি সহায়তা পর্যন্ত নিতে চান না। অনেক জায়গায় আছে যে শার্প কাটিং ইনজুরি দিয়ে একদম মাথার মধ্যে কাটছে, হাতে, গলায়, এবং মারার জন্যই হয়তো মেরে ফেলার জন্যই মারছে। এরকম অবস্থায় আমি একটা মেয়েকে পাইছি যে হাজবেন্ডকে শুধু ডিভোর্স দিতে, সেজন্য আবার তাকে এরকম পাইছিল। রয়েছে উল্টো চিত্র। নারী নির্যাতন আইনের অপব্যবহার করে ব্যক্তিগত কোন্দলের জেরে অনেক নারী পুরুষদের বিপদে ফেলছেন। অপব্যবহার হচ্ছে কিছু আইনের। দেখা গেল যে
যে পুরুষটি বা যে সমাজের উপরে সে এই দোষারোপ আরোপ করছে যে পুরুষটির উপরে, সেই পুরুষটি আসলে অপরাধী নয়। সমাজবিজ্ঞানীরা বলছেন, আইনের স্বচ্ছতার সঙ্গে সমাজে নারীর অবস্থান ও অর্থনৈতিক উন্নয়ন না ঘটলে নির্যাতনের ঘটনা কমবে না। সামাজিক দৃষ্টিভঙ্গিটা ভিকটিমদের প্রতি যেন কোনোভাবে আর নেগেটিভ না হয়। আমি অনেককেই জানি যে তারা কোনো কেস ফাইল করতে চান না। তাদেরকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় তাহলে কিন্তু তারা ভয়েসগুলোকে রেজ করতে পারেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলছেন, নারী নির্যাতন রোধে দরকার মানসিকতার পরিবর্তন। আইনটাকে নিয়ে আবার একটা শ্রেণী হয়তো পুরুষদেরকে আবার নানান সমস্যায় ফেলছে। মানসিকতার পরিবর্তন আনা এবং সেই মানসিকতাটার পরিবর্তন পুরুষদের দিয়ে শুরু করতে হবে এবং পুরুষদের মানসিকতার পরিবর্তনের ক্ষেত্রটাও কঠিন। দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড, রয়েছে অর্থদণ্ড। সমাজবিজ্ঞানীরা বলেন, শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগ নয়, স্বচ্ছতা বাড়াতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে। তাহলে কেবলমাত্র নারী ও পুরুষ উভয়ের সহযোগিতায় নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনার 3 দিনেও গ্রেফতার হয়নি অভিযুক্ত। ক্ষুব্ধ এলাকাবাসী। ঝিনাইদহে মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় গ্রেফতার 1। নাটোরে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় আরো 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 7 জন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে নাটোরের লালপুর এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো 5 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো 3 জনের মৃত্যু হয়। আহতদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 5-6 জন ছিল, তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এদিকে গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ট্রাক চাপায় হাবিবুর রহমান নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার মৃত্যুর খবরে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে সহপাঠীরা। এ সময় তারা অবিলম্বে ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তারের দাবি জানান। সুনামগঞ্জের বড়কাপন এলাকায় একটি যাত্রীবাহী বাস চাপায় এক শিশু সহ 2 পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাস চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। এছাড়া মানিকগঞ্জের মহাদেবপুর এলাকায় বাস, ট্রাক ও অটো বাইকের ত্রিমুখী সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আজও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বোনা ধান কাটা অব্যাহত রেখেছে রংপুর সুগার মিল কর্তৃপক্ষ। গতকাল থেকে এই ধান কাটা শুরু হয়। মিলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল জানান, গতকাল ধান কাটার পর সাঁওতালদের 26 বস্তা ধান বুঝিয়ে দেয়া হয়। একই প্রক্রিয়ায় আজও সাঁওতালদের ধান বুঝিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। গত 17 নভেম্বর সাহেবগঞ্জ বাগদা ফার্মে সাঁওতালদের রোপণ করা ধান কাটার আদেশ চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন এক আইনজীবী। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সাঁওতালদের ধান কাটার আদেশ দেন আদালত। নেতা কর্মীরা আছে, ওনারাই সব পরিচালক, তারাই তো আমাদেরকে বলছে যে তোমরা নিয়ে নেও ধানগুলো আছে যেগুলো পেকে গেছে, এগুলো দ্রুতই তাদেরকে কেটে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা খুব চেষ্টা করছি। যেহেতু এখানে প্রশাসন সহ পুলিশের ব্যাপক সংখ্যক লোকজন উপস্থিত থাকা লাগতেছে, আমাদের সরকারি কাজও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তো দ্রুততার সঙ্গে আমরা কাজটা শেষ করার জন্য চেষ্টা করছি। এদিকে গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার বিচার দাবিতে আগামী 28 নভেম্বর উত্তরাঞ্চলে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছে জাতীয় আদিবাসী পরিষদ। সকালে রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। উত্তরের 16 জেলা ছাড়াও খুলনা বিভাগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। বক্তারা আদিবাসীদের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান। মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। দুপুরে সিলেটে জুম্মার নামাজের পরে নগরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক ঘুরে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। মুসল্লিরা মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের আহ্বান জানান।
ফেনীতে শহরের জহুরিয়া জামে মসজিদের সামনে পথসভা করেন বেশ কয়েকটি ইসলামী দলের নেতাকর্মীরা। সভা থেকে মিয়ানমার ইস্যুতে জাতিসংঘ, ওআইসি ও মানবাধিকার সংস্থাগুলোর নীরব ভূমিকার নিন্দা জানানো হয়। সকালে সাভারের আশুলিয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। বক্তারা রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের অমানবিক নিপীড়ন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। 3 দিন পেরিয়ে গেলেও বাগেরহাটের মোড়েলগঞ্জে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হলেও মানসিকভাবে স্বাভাবিক নন মুক্তিযোদ্ধা আশরাফ আলী। আবুল বাশারের ছবিতে তরিকুল ইসলামের রিপোর্ট। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু সোমবার রাতে মুক্তিযোদ্ধা আশরাফ আলীকে কুদঘাটা এলাকায় শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তাকে সংজ্ঞাহীন অবস্থায় মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে বুকের ডান পাশে ও ডান পায়ে ব্যথা রয়েছে বলে জানান ৭১-এর রণাঙ্গনের এই বীরযোদ্ধা। চিকিৎসকরা বলছেন, মুক্তিযোদ্ধা আশরাফ আলীর শরীরের বিভিন্ন অংশে আঘাত থাকলেও এখন তিনি অনেকটা সুস্থ। যে দেশের জন্য যদি সেই দেশের মানুষ যদি অশান্তিতে থাকে, মানুষ লাঞ্ছিত হয় পথে ঘাটে, আওয়ামী লীগের ঢুকে এইসব করার সুযোগ আওয়ামী লীগের উপরে করিয়া এর যাতে ন্যায্য বিচার হয়, সেই বিচারটা আমি চাই। বুকে আঘাত ছিল, পিছনে আঘাত ছিল, পায়ে আঘাত ছিল। তা আমরা আসার পরে ওনাকে জরুরি চিকিৎসা দিয়েছি। চিকিৎসা দেওয়ার কারণে উনি মোটামুটি এখন সুস্থ। চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে এলাকায় পাওয়া না গেলেও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। তবে তার অনুসারীরা ঘটনার সত্যতা স্বীকার করে চেয়ারম্যানকে নির্দোষ দাবি করেন। গায়ে হাত তুলে নেয়, মনে করেন যখন চেয়ারম্যান মুক্তিযুদ্ধই বলছেন আপনি কি করবেন, তখন উনি অফিস থেকে এইভাবে বলছে তাহলে আপনি বাইরে যান। চেয়ারম্যান মুক্তিযুদ্ধকেই ওনারে মারার হুমকি দিয়েছে, মারতে হচ্ছে গুদ্দে, তখন হইলে উনি একটা সমস্যা হয়ে গেছে। তার সাথে দুর্বল হয়ে থাকে, তো যারা ছিল তারা মনে করেন চা পানি খাইতে মিলে দিয়েছে। এদিকে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী। সে একজন চেয়ারম্যান হইয়া বিনে দোষে, বিনে অপরাধের কারণে ঘরে ভিতরে আটকে রেখা নির্যাতন করেছে। এই বিচার চাই, আমরা বিচার চাই, এটা আমাদের দাবি, এটা বিচার চাই, কঠোর বিচার চাই। বলতে লজ্জা লাগে যে আমাদের একজন মুক্তিযোদ্ধা আজকে একজন চেয়ারম্যানের কাছে লাঞ্ছিত হবে, এটা আমরা কোনোদিন আশা করি নাই। কোনো অবস্থায় যেন একজন মুক্তিযোদ্ধাকে সামান্যতম মানসিকভাবে আহত করারও সাহস না পান, এরকম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মনে করি। মুক্তিযোদ্ধা আশরাফ আলী লাঞ্ছিতের ঘটনায় চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে প্রধান আসামি করে 15 জনের নামে মোরেলগঞ্জ থানায় মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, বাগেরহাট। এদিকে ঝিনাইদহে মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও তার ছেলেকে মারধরের ঘটনার অন্যতম আসামি রাজাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ মামলার অন্য আসামি দীপঙ্করকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ জানায়। গত বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা অসিত কুমার ও তার ছেলেকে পিটিয়ে আহত করে একই গ্রামের দীপঙ্কর ও রাজা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতরাতে এই ঘটনায় অসিত কুমার সাহা বাদী হয়ে 2 জনকে আসামি করে মামলা দায়ের করেন। ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। দুপুরে বিজয়নগর উপজেলার সিমনা এলাকায় 10 কিলোমিটার দীর্ঘ এই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় বিজয়নগর উপজেলা চেয়ারম্যান তানভীর ভূঁইয়া, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সড়কটি নির্মাণ হলে জেলা সদরের সঙ্গে বিজয়নগর উপজেলাবাসীর সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা প্রশিক্ষণ একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি কথা জানান। এছাড়া খাপড়া ওয়ার্ড সংস্কারের উদ্যোগের কথাও জানান তিনি।
কারা মহাপরিদর্শক বলেন 2019 সালের মধ্যে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির নির্মাণ কাজ শেষ হবে। কারা উপমহাপরিদর্শক বজলুর রশিদ, রাজশাহী বিভাগীয় কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসেন সহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কারাগার প্রজেক্ট শেষ হওয়ার তারিখটা হলো জুন 2018-তে শেষ হওয়ার কথা, কিন্তু স্বাভাবিকভাবেই যেহেতু কাজ শুরু করতেই আমাদের একটু বিলম্ব হচ্ছে, তো সেই হিসাবে আমরা ধরে নিচ্ছি যে জুন 2018-তে যদিও আমাদের এটার সময়সীমা নির্ধারণ করা আছে, হয়তো 2019 হয়ে যেতে পারে শেষ করতে করতে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ছিলেন, সেটা নিয়েও আমরা একটা পরিকল্পনা করছি যে বঙ্গবন্ধুর স্মৃতি রাখার জন্য এটার ভিতরে কি করা যেতে পারে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ নগরীর বিভিন্ন স্কুল ও কলেজে ভর্তি পরীক্ষা হয়। এবছর 374টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় 11,496 জন শিক্ষার্থী। আজই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল জানা যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। এছাড়া আগামীকাল অনুষ্ঠিত হবে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে সদর উপজেলার চরখাজুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার ওই গ্রামের 11 বছর বয়সী এক শিশুকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের দোলন বিশ্বাস। এই ঘটনায় গত রাতে শিশুটির ভাই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় 3 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে আসামি দোলন বিশ্বাসের সহযোগী রাব্বি হোসেন নামে একজনকে আটক করে পুলিশ। মাদারীপুরে জাটকা ধরা ও বিক্রির দায়ে 3 জনকে 1 বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোরে কালকিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার তাদের কারাদণ্ড দেন। র্যাব জানান, কালকিনির মিয়ারহাট বাজারে জাটকা বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় 2টি ট্রলার সহ 4 মণ জাটকা জব্দ করা হয়। আটক করা হয় 3 জেলেকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। নেত্রকোনা একটি গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে 8টি সিএনজি চালিত অটোরিকশা। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্তরা জানান, শহরের কুরপাড় এলাকায় একটি গ্যারেজে গতকাল রাত 3টার দিকে হঠাৎ আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গ্যারেজে থাকা 8টি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বাগেরহাটে আলাদা ঘটনায় 2 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে শহরের বাসাবাটি ও সুপারিপট্টি এলাকা থেকে লাশ দুটো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সন্ধ্যার পর বাসাবাটি এলাকায় হৃদয় নামে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হৃদয়কে হত্যা করা হয়েছে। এদিকে একই সময়ে শহরের সুপারিপট্টি এলাকা থেকে মামুন নামে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। কেরানীগঞ্জে তারানগর গণহত্যা দিবস পালন করেছে এলাকাবাসী। দুপুরে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনী এ দেশীয় দোসরদের সহযোগিতায় ঘাটারচর, ভাওয়াল, মণিপুরি, কাঁঠালতলায় নৃশংস গণহত্যা চালায়। নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হয় 83 জন মানুষকে। আগুনে পুড়িয়ে দেওয়া হয় শত শত ঘরবাড়ি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদারের নির্দেশ বিজিবি মহাপরিচালকের। ঢুকে পড়াদের সময় মতো ফেরত পাঠানো হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ভারত সীমান্তে 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস চালুর কথা ভাবছে বিজিবি বিএসএফ। মানুষের ভোগান্তি কমার পাশাপাশি সহজ হবে সীমান্ত ব্যবস্থাপনা। জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে স্থানীয় রাজনীতি। মনোনয়ন পেতে কেন্দ্রে তৎপর বিভিন্ন দলের নেতারা।
পাবনার ঈশ্বরদীতে গুলিতে 4 জন নিহত, র্যাবের দাবি ডাকাত দলের সদস্য মারা গেছে বন্দুকযুদ্ধে। ফরিদপুরে সংঘর্ষে 2 জনের মৃত্যু। এবং নাটোরে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 5 জনের মৃত্যু। দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 3 জন নিহত, আহত অন্তত 7। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।